সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির বিশেষ আয়োজন জুম বক্সে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজ জাইমা এবং আমার সাথে আজকে আছেন সারাকা। একটু আনকমন নাম, ছোট নামটাই বললাম যেহেতু আমার নামের সাথে একটু একটা কা লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সারাকার মানে কি? আম্মুর কাছে শুনেছি যে লা শারিকা লাহু, ইটস মিন শারিকা মিন্স আচ্ছা, যে আল্লাহর কোনো শরিক নেই। সো শারিকা এন্ড সারাকা মিনিং দ্য সেম। আচ্ছা, শেহরিনা সারাকা নাকি সারাকা? শারিনা না, শারিনা সারাকা। আচ্ছা, আগে ছিল হচ্ছে সারাকা মজুমদার, বাট যখন লাক্সে যাই ওরা আমার পাসপোর্ট নামটাই পিক করে। সো তখন হচ্ছে গিয়ে ওখানে সবাই আমাকে ওই নামে ডাকা শুরু করে এবং ওখান থেকে বের হওয়ার পরে পেপারসে হচ্ছে আমার নাম চলে আসে। তখন আর কি আমার দুইটা নাম একসাথে রাখতে হয়, বিকজ অলরেডি আগে থেকে কাজ করতাম, মানুষজন সারাকা নামে চেনে আমাকে, আমার নিক নাম সারাকা। সো শারিনা সারাকা তখন আর কি দুটো অ্যাড করে ছোট, মানে আমার এত বড় নাম পছন্দ না, সো এর জন্য আমি শর্ট ফর্মে এটাই রেখেছি। আচ্ছা, প্রথমেই নাম নিয়ে এক্সপ্লেনেশন জিজ্ঞেস করে ফেললাম। কেমন আছো? ইটস ফাইন, আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? এই তো চলছে। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে এখন? কি কাজ করছো? আমি আসলে বাংলাদেশে খুব একটা আমার থাকা হয় না, ট্রাভেলের উপরে থাকতে হয়। সো এই তো। সারাকা, মডেলিং দিয়ে শুরু এবং পরিচিতি পাওয়া হচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে 2018 সালে। কাজের ঠিক শুরুটা কবে থেকে ছিল? 2016। আচ্ছা, প্রথম সময়কার মানে ক্যারিয়ার শুরুর গল্পটা একটু জানতে চাই, কিভাবে আসা মডেলিংয়ে? আমি একদম প্রথমে কলকাতা একটা ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্ট ছিল, ওখানে গিয়েছিলাম। সো ওখান থেকে আমার ক্যারিয়ার স্টার্ট। তো ওখান থেকে টপ 10-এ আসার পরে তারপর টপ 5-এ ছিলাম, দেন ওখান থেকে বাংলাদেশে আসলাম। তখন থেকে স্টার্ট করেছি মডেলিং, শ্যুট, তারপর র্যাম্প ফটোশ্যুট, ম্যাগাজিন, পেপার, অ্যান্ড দেন 18 সালে লাক্সে গিয়েছি। সো আমার ধারণাই ছিল না যে আমি ইয়েস কার্ড পাবো, বাট ইট ওয়াজ লাইক ভেরি আনফর্চুনেট যে ইয়েস কার্ড পেয়েছি। এবং আমি যে যাবো বা টপে থাকবো এটাও আমি কখনো ভাবিনি, বিকজ ওখানে অনেক মানে আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট অনেক মেয়েরা ছিল। এবং যখন প্রথম দিন অডিশন দিতে গিয়েছিলাম এত বড় লাইন দেখেছিলাম যে আমি ঢুকতে চাচ্ছিলাম না, বললাম যে এখান থেকে। কিন্তু কেন? তুমি তো বাইরে কাজ দিয়ে শুরু করছো, নিজে বলছিলে যে কলকাতায় প্যাজেন্টে অংশ নিয়েছিলে, তারপরে বাংলাদেশি প্যাজেন্ট নিয়ে এতটা ভয় পাচ্ছিলে কেন? এতটা ভয় পাচ্ছিলাম না, এটা ভয় পাচ্ছিলাম যদি আমি ওখানে যাই একবার ভিডিও ফুটেজে চলে আসে কিন্তু আমি ইয়েস কার্ড না পাই, এটা আমার জন্য অনেক এম্বারেসিং হয়ে যাবে। সো এর জন্য আমি আসলে যেতে চাচ্ছিলাম না। তারপর দেখলাম সবকিছু খুব ইজি অ্যান্ড স্মুথ, খুব ভালো ছিল জার্নিটা। নাকি বা আরফিন শুভকে নাচিয়ে তারপরে ইয়েস কার্ড পেয়ে গেছো? ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। আমি বলেছিলাম যে আমি ওনার সাথে একটু ডান্স করতে চাই, দেন হচ্ছে আমি ইয়েস কার্ড নিব। তো তখন বললো যে এখন ডান্স করা যাবে না, আপাতত ইয়েস কার্ডটা নাও। তারপরে কি আর সুযোগ হয়েছে? ইট ওয়াজ আ ফান পার্ট। না, একটু জানতে চাই, যেহেতু তুমি বলছিলে যে শুরুটা কলকাতার প্যাজেন্ট দিয়ে, তারপরে বাংলাদেশে ডিফারেন্সেস কি কি ফিল করেছো? ওখানে কতটুকু পর্যন্ত যেতে পেরেছিলে? তারপরে এখানে তো টপ 5-এ ছিলাম। আচ্ছা, ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মেয়েরা অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর করে দেশকে রিপ্রেজেন্ট করে। সো মানে ওখানে কাজ করার পরে অন্যদের সাথে যখন কম্পেয়ারটা ব্যাপারটা চলে আসলো, আমার কাছে মনে হলো যে বাংলাদেশ বেস্ট আসলে। রিয়েলিটি শো থেকে আসা, টপ 10-এ যে তারপরে যে বাদ পড়েছো, তো একটা লম্বা জার্নি। এবং এই শুরুতেও কথা বলছিলাম আমরা, তাই না, এটা নিয়ে যে অনেক নেগেটিভ পজিটিভ অনেক ধরনের রিউমার্সও থাকে, কিছু আবার সত্যিও থাকে। তোমাকে কি কি ফেস করতে হয়েছিল? ভালোগুলো তো বললে, খারাপ দিক কি ছিল? খারাপ তেমন আসলে খারাপ কিছু ছিল না, বিকজ লাক্স অনেক বড় প্রজেক্ট, ইউনিলিভারের প্রজেক্ট। সো ওদের অনেক ভালো বাজেট থাকে। সো ওরা আগে থেকে সব কিছু প্রি প্ল্যান করে রাখে, গ্রুমিংটা কিভাবে হবে, কোন টাইমে কোন টিচারটা থাকবে, মেন্টরটা থাকবে, প্রতিদিন কয়টা ক্লাস হবে, গ্রুমিংয়ের পরে আমাদের শ্যুটটা কিভাবে হবে, কত ঘন্টা হবে, এক একটা এপিসোডে কয়েকদিন করে শ্যুট হবে, ড্রেস কে থাকবে, ডিজাইনার কারা থাকবে। সো এত অর্গানাইজড আসলে, মানে একটা প্রসেসিংয়ের মধ্যে যায়। বাংলাদেশে আসলে এটা ছাড়া আমি সেকেন্ড কোনো কিছু এত সুন্দরভাবে অর্গানাইজডভাবে কোনো বিউটি প্যাজেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এখন পর্যন্ত কেউ করতে পারেনি আর কেউ করতে পারবেও না এত বাজেট নিয়ে। সো এর জন্য ওদের কোনো আসলে নেগেটিভিটি কোনো কিছু নেই।
নাইস। তোমাদের সময় 2018 মিম মান্তাসা হ্যাঁ চ্যাম্পিয়ন ছিল, ওই সময় উইনার ছিল। তোমার কি মনে হয় কি আছে মিমের যেটা তোমার মধ্যে নেই, যার কারণে তুমি জয়ী হতে পারোনি? এক একজনের সৌন্দর্য আসলে এক এক রকম, বাট হ্যাঁ ও বেশ আন্তরিক এবং ও দেখতে বেশ সুন্দর, ওর বিউটিটা একটু ডিফারেন্ট, ওর ক্যামেরা ফেস খুব ভালো, ওটা আসলে জাজরাই বলতে পারবে। আমি তোমার জাজমেন্ট জানতে চেয়েছি এই জন্য। I think my personal opinion, yeah, she's cool. ওর লুকটা বেশ ডিফারেন্ট ছিল সবার থেকে, সো ইয়া আন্তরিকতা ছিল। সো আমি আসলে জানি না এর বাইরে আসলে কি মানুষের সাথে ভালো মিশতে পারে। লাক্স তো শুধুমাত্র খুব ভালো অ্যাক্টিং করতে পারে বা ড্যান্স করতে পারে এরকম না, ওরা তো আসলে ওভারঅল সব কিছু জাজ করে, হয়তো বা ওভারঅল সব কিছু ভালো ছিল বিধায় ও উইনার হয়েছে। আর তোমার কাছে কি মনে হচ্ছে, তোমার কি ব্যর্থতা ছিল যেখানে, যার কারণে বাদ পড়ে গেলে? এটা আসলে ব্যর্থতার কিছু নেই, একজন একজন করে তো সবারই একটা পর্যায়ে যে বাদ হতেই হবে, খুবই স্বাভাবিক। হ্যাঁ আমার ওই রাউন্ডে হয়তো বা আমার ড্রেসে মনে হয় কোনো একটা প্রবলেম ছিল, যার কারণে সেটাতে আমার মার্কিং কম এসেছিল। সো মেবি দ্যাট ওয়াজ মাই ব্যাড লাক, বাট ইটস ওকে। ওকে, এর পরের গল্পটা শুনতে চাই। লাক্সের পরে তো একটা অফকোর্স টপ 10-এ থাকা মানে পরিচিতিটা বেড়ে যাওয়া অনেক। টু বি ভেরি অনেস্ট এরপর আমার কাজ অনেক কমে গিয়েছে, বিকজ আগে আমি সব কাজ করতে পারতাম, সব জায়গায় যেতে পারতাম, সব সিটে বসতে পারতাম। যখন একটা লেগেসি লেগে যায় তখন আমি চাইলেও সব কিছু করতে পারতাম না, তখন আমি চাইলেও যে কোনো রোলে কাজ করতে পারতাম না, যে কোনো শুটে গিয়ে আমি কাজ করতে পারতাম না। সো এটা পজিটিভ দিক বলবো নাকি নেগেটিভ বলবো আমি ঠিক জানি না। তুমি কেমন ফিল করছো সেটা বলো, যে তোমার কি মনে হয় যে আরো কাজ দরকার ছিল নাকি এই লেগেসি নিয়ে একটু কম কাজ করাও বেটার? লাক্সে যাবার আগে আমার মোটামুটি সব ব্র্যান্ডের সাথে কাজ করা হয়ে গিয়েছিল। সো এরপর যে বের হয়ে আমি শুধু থাকে না যে টপ পিক সব থেকে ভালো কাজগুলোই বেছে করার যেই ব্যাপারটা, সেটা তো আসলে গ্রুমিংয়ের মধ্যেই ওরা শিখিয়ে দিয়েছে। সো খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। ওকে, আর একটু যদি কাজের শুরুটা যেহেতু বলছিলে যে লাক্সের আগেই শুরু করেছো, তাহলে একটা তো মিডিয়া একটা মাধ্যম লাগে মডেলিংয়ে আসার, বা তোমার সেই ইচ্ছাটা কবে থেকে ছিল, কিভাবে এলে? ইচ্ছা ছিল না আসলে, আমি খুব বোর হচ্ছিলাম। এফডিসিতে একটা অডিশন চলছিল কলকাতার জন্যে, আমি যাওয়ার পরে সেখানে টপ 10-এ চলে আসি, সেখান থেকে ওরা কলকাতায় আমাদেরকে পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করছিলাম, ভার্সিটিতে ছিলাম, ইভেন আমার পাসপোর্ট ছিল না। আমি মনে হয় 3 ডেজের মধ্যে পাসপোর্ট করে ভিসা নিয়ে তারপর ওখানে ফ্লাই করি, এবং ওখানে প্রথম ফ্যামিলি ছাড়া 10 দিন কি 15 দিনের মতো, প্রায় 16 দিনের মতো ওখানে ছিলাম। এই তো তারপর থেকে আসলে বাংলাদেশে আসার পরে বেশ শুটিং, র্যাম্প, ফটোশ্যুট সবার সাথে কাজ করতাম। হয়তো বা আমি জানি না, আমি হয়তো বা দেখতে একটু ছোটোখাটো বলে সবাই আমাকে কাজে নিত, বা মিষ্টি ভাষী বলে কাজে নিত কিনা জানি না, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ তখন থেকে সবার সাথে কাজ করা হয়েছে। আমার তো লম্বা দরকার। হ্যাঁ মনে হয় একমাত্র আমি কম হাইটের ছিলাম। বাসা থেকে তাহলে সাপোর্ট ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল না? লাক্সে যাবার পরে আসলে সাপোর্টটা পেয়েছি, এর আগে সাপোর্ট ছিল না। প্রথমটা একা একা নিজের ডিসিশনে যাওয়া? হ্যাঁ প্রথমটা খুবই রেয়ার ছিল, ওটা মানে তখন বলিনি যে আমি একটা বিউটি পেজেন্টে যাচ্ছি, তখন অনেক কিছু, অনেক স্টোরি মেক করে ইউনিভার্সিটির এটা ওইটা প্রেজেন্টেশন, মানে অনেক কিছু বলে তারপর গিয়েছি। এবং আমার তখনকার সময় কাজ করতাম আসলে সন্ধ্যায় 6টা বাজে ঘরে ফিরতে হতো। আচ্ছা, সো লাক্স থেকে ফ্যামিলি সবাই ঢাকাতেই? হ্যাঁ আমার জন্ম ঢাকাতে, বড় হওয়া ঢাকাতে। সো তারপর আর কি ফ্যামিলি যখন অ্যাকসেপ্ট করে নেয় তখন আর প্রবলেম হয় না। তাহলে এখন তো ফ্যামিলির সম্মতি নিয়ে কাজ করছো, বাসায় কোনটা পছন্দ করে বেশি, মডেলিং নাকি অভিনয়? আসলে আমার বেসটা তো ছিল র্যাম্প। সো আমাকে যদি কেউ এখনও জিজ্ঞেস করে যে আমার হাঁটতে খুব ভালো লাগে, মনে হয় যে আই এম দ্য ওয়ান, যে স্পটলাইটটা শুধুমাত্র আমার জন্যে, স্টেজটা আমার জন্যে। অন দ্য আদার হ্যান্ড কাজের কথা যদি বলি, অ্যাক্টিংয়ের কথা যদি বলি, সেটাও আমার ভালো লাগে। আমি থিয়েটারও করেছি, বিকজ লাক থেকে বের হওয়ার পরে বেশ কয়েকজন ডিরেক্টর আমাকে বলেছে, ও আচ্ছা শুধু তো ফেস দেখে চলে আসছো সুন্দরী হয়ে, হ্যাঁ এখন তো ফেস দেখেই নায়িকা বানাতে হবে, বাট অ্যাক্টিং তো মনে হয় জানো না। তো ওই জায়গাটা থেকে আমার মনে হলো যে না, আমার পুরোটা জার্নিতে পরিপূর্ণতা থাকতে হবে। সো তারপর আমি থিয়েটার করি 6 মাস, কাজ শিখি। কাদের সাথে কাজ করেছো? মঞ্চনাটক, প্রাচ্যনাট, তারপরে মঞ্চনাটক করেছি, তারপরে কিছু নাটক করেছি, এই তো। তারপর অভিনয় শুরুটার গল্প শুনে ফেলি, যেহেতু আজকে আমাদের প্রথম আড্ডা হচ্ছে, এই জন্য আমি শুরু থেকে গল্প জানতে চাচ্ছি। অভিনয় শুরুটা কচি খন্দকার আমাকে চ্যানেল আইতে দেখে বলে, আই তুই কাজ করবি? আমি বলি হ্যাঁ হ্যাঁ করবো।
বলে কীরকম রোল দিব এখন তো বলতে পারছি না, আমি স্ক্রিপ্ট লিখছি, আচ্ছা তুই সেটে চলে আয়। তা আমি সেটে চলে যাই, উনি বসে বসে লিখে এবং আমি অনেকক্ষণ বসে থাকি, 4 ঘন্টার মতো, 4-5 ঘন্টার মতো। এরপরে আসে বলে কি এখন না তোর সিন। আমি বলি আমি যে অ্যাক্টিং করবো, আমি আসলে অ্যাক্টিংটা কীভাবে করব, বিকজ আমি একদমই নতুন, আমি জানি না নাটকের কাজটা কিভাবে হয়, তখন আমি থিয়েটার করিনি। তো সে আমাকে পুরোটা স্টোরি সে নিজে আগে অ্যাক্টিং করে আমাকে দেখায়, দেন আমাকে বলে তুই শুধু এইটুকু ডেলিভারি দিবি। আমি দিয়ে দেই, তারপরে বলি কি হয়ে গেছে, আমি কি শেষ, এত ইজি। সো প্রথমকার বিষয়টা ছিল সেই প্রথম রোলটা। প্রথম রোলটা খুবই নর্মাল ছিল, ওটা ফানি ছিল, নাটকটাই বেশ ফানি। বাঙ্গি টেলিভিশন নাটকের নাম ছিল, ধারাবাহিক। প্রতিটা ধারাবাহিক ছিল এবং প্রতিটা ক্যারেক্টার খুব ফানি ছিল সবার সাথে, এবং ফানি আর্টিস্টরাই ওখানে ছিল। সো ভালোই ছিল। তারপর আসলে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে সব ডিরেক্টর বা সব সেটটা আসলে মায়ের বাড়ি হবে না, সো কিছু সেট শ্বশুর বাড়িও হবে। তো সব জায়গায় এত প্রিভিলেজ পাবো না আমি। সো ওখান থেকে পরে আমি মনে হলো যে আমার আসলে জায়গাটা শক্ত করা দরকার। তারপর থিয়েটার করি, তারপরে বোঝা শিখলাম, স্ক্রিপ্ট শিখলাম, যে কোন স্ক্রিপ্টটা আমার জন্য বেটার, কোন স্ক্রিপ্টে কাজ করলে আমার নিজের স্যাটিসফ্যাকশনটা আসবে। এরপর কাজ আরও কমিয়ে দিলাম। এখন শুধু আমি আমার পছন্দ মতো যে কাজগুলো পাই সেগুলোই করি, অর এলস আমি কাজ করি না। কি ধরনের কাজ করতে ভালো লাগে? চ্যালেঞ্জিং অফকোর্স। মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে কোন রোলগুলো প্লে করতে স্বাচ্ছন্দ্য বোধ করো? নায়িকার জায়গা নাকি যেখানে অভিনয়ের সুযোগ অনেক থাকে? কোনটা? অভিনয়ের সুযোগ যেখানে থাকে, বিকজ নায়িকা আসলে এখন তো স্টোরিতে যে সব সময় নায়িকা বেস থাকবে সেটাও তো না, অনেক সময় পারিবারিক থাকবে, অনেক সময় অনেক কিছু হাইলাইটেড হয়। আসলে বাস্তব এখন তো স্ক্রিপ্ট মেকাররা অনেক ভালো, অনেক নতুন নতুন স্টোরি নিয়ে মেক করছে। আগের জেনারেশনে ছিল, আগের ট্রেডিংয়ে ছিল নায়ক নায়িকা, এখন তো আসলে ওই জায়গাটা নেই। না, আমি অবশ্য এটাতে এগ্রি হতে পারছি না। আগে ট্রেডিং এ নায়ক নায়িকা ছিল, আগে আমরা প্রচুর পারিবারিক ধারাবাহিক নাটক দেখতাম। সেটা ছিল যখন আমি যখন খুব ছোট ছিলাম, 4-5 বছর বয়স ছিল, বিটিভিতে নাটক দেখতাম, জহির রায়হানের নাটক চলতো, তখন ধারাবাহিক ফ্যামিলি তখন একটা জায়গা ছিল। এরপরে মাঝখানের যে জেনারেশনটা ছিল সেটা একধেচিয়া নায়ক নায়িকা ছিল। ইভেন তো কিছুদিন আগেও যেটা হচ্ছিল সেটা হচ্ছে ইউটিউব বেসিক নাটক ছিল, যে সব ইউটিউবে যাবে, ছোট ছোট কন্টেন্ট যাবে। এখন আসলে সবকিছুর মিশ্রণ। কিন্তু তোমার প্ল্যান কি? অভিনয় যেহেতু শুরু করেছো, বড় পর্দার কাজের ইচ্ছা আছে কিনা, বা কতটুকু পর্যন্ত এগিয়েছো সেই পথে? বড় পর্দায় তো ইচ্ছে সবার থাকে, ওই যে বললাম গুড স্ক্রিপ্ট, গুড ডিরেকশন, যদি ব্যাটে বলে মিলে যায় ডেফিনেটলি করব। প্রপোজাল পেয়েছো বড় পর্দার সিনেমার? মাঝে মাঝে তো আসেই, বাট ব্যাটে বলে মিলতে হবে। কি মিলছে না, মানে ঠিক কি চাচ্ছো আর কি আসছে? স্ক্রিপ্ট পাচ্ছি না ভালো। যেই স্ক্রিপ্টগুলো পাচ্ছি সেই স্ক্রিপ্টগুলো আসলে মানে আমি যেই ধাঁচের কাজ করতে চাই ওরকম না। আমি চাই খুব সুন্দর সেট থাকবে, সেট ডিজাইনার থাকবে, বাজেট ভালো থাকবে, সব কিছু মিলিয়ে যেই ব্যাপারটা ওটা আসলে হচ্ছে না। তারপরে দেশের কিছু ঝামেলার কারণে হয়তো বা আমাদের কাজ অনেক পিছিয়ে যাচ্ছে, মাঝখানে করোনা ছিল। সো যারা হচ্ছে আমাদের কাজের জায়গাটাতে লগ্নি করবে তারাও সবসময় আসলে সাহস পায় না বড় স্টারদেরকে ছাড়া কাজ করতে। তো ওই জায়গাটা থেকে না আমার মনে হয় আরও একটু সময় লাগবে। তাহলে কি এখন মডেলিংয়ের ব্যস্ততাটা বেশি যাচ্ছে? এখন আমি আরও 2টা কাজ করছি প্রফেশনালি। আমি ডেল্টা মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, ওখানের মিডিয়া মার্কেটিং হেড আছি বাংলাদেশের। অ্যান্ড আরেকটা কাজ করছি সেটা হচ্ছে আমি রিয়েলটর, আই এম সেলিং দ্য পিপল ড্রিম, প্রপার্টি সেল করছি। ইন্টারন্যাশনালি মার্কেটে, বাংলাদেশে না, এটা সম্পূর্ণটাই বাইরে। সো এই তো। কোন কাজটা বেশি এনজয় করছো? মডেলিং, অ্যাক্টিং প্লাস দুটো জবের কথা বললে। আমি অনেক বছর কাজ করেছি মডেলিংয়ে, সবার সাথে র্যাম্প করেছি, ফটোশ্যুট করেছি। এই জায়গাটা না আমার ভালোবাসার জায়গা, এটার সাথে আসলে কোনো কিছুর কম্পেয়ার হবে না। মানে আজকে থেকে 10 বছর পরেও যদি কেউ এসে আমাকে কাজের কথা বলে, আই উড লাভ টু ডু দ্যাট। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু কর্পোরেট জায়গাটা একদমই নতুন, সেখানে শেখার ব্যাপার আছে, রোল প্লে করার ব্যাপার আছে, সিরিয়াসলি ফোকাস করার ব্যাপার আছে। আপাতত সময়টা একটু বেশি ওখানে লাগছে, বিকজ এই সেক্টরটাতে আমি 6-7 বছর টানা কাজ করেছি। সো আই এম গেটিং বোর, আই ওয়ান্ট টু ট্রাই টু এক্সপ্লোর সামথিং নিউ। সো ওই জায়গাটা থেকে এখন আমি এক্সপ্লোর করছি আমার নিজেকে। হয়তো বা ভালো লাগছে এদিকে ক্যারিয়ার কি আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে, নাকি মডেলিংয়ের জায়গাটাও থাকবে সাথে এটাও চলবে পাশাপাশি?
দুইটা জায়গায় পাশাপাশি থাকবে, ইটস ডিপেন্ড অন দ্য পারসন। যেমন আমি এখানে কিছুদিন থাকি, দেশের বাইরে কিছুদিন থাকি। আমি যখন এখানে থাকি তখন আমি শ্যুট কন্টিনিউ করি, কাজ কন্টিনিউ যাচ্ছে আমার। যখন শো থাকে শো করি। হ্যাঁ, অ্যাক্টিংয়ের জায়গাটা থেকে সব সময় অ্যাক্টিংটা করতে পারি না, বিকজ ওখানে প্রচুর সময় দিতে হয়, ফোকাস করতে হয়। এছাড়া বাকি যে কাজগুলো আছে সেগুলো করছি। শুরুতেই বলছিলে যে দেশের বাইরে প্রচুর থাকা হয়, সেটা কি কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে, হ্যাঁ, বিকজ আমি ওখানে জব করি। আচ্ছা, আর একটু ডিটেইল যদি বলতে। ওদের ওই তো কোথায় বললাম, থাকা হয়, কোন কান্ট্রিতে, কি ধরনের কাজ? দুবাইতে থাকা হয়। দুইটা কোম্পানির সাথে আছি। একটা তো রিয়েল এস্টেট কোম্পানি, সো সেলিং দ্য প্রপার্টি, সেলিং দ্য ড্রিম। তো মডেল, তার উপর দুবাই, মানে বেশ, কিন্তু মডেলদের ক্ষেত্রে দুবাইয়ের কিন্তু একটা আলাদা অবশ্য একটু বদনাম আছে, একটা নেগেটিভ সাইড আছে। হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট? এটা খুব ফেস করতে হয়। সো এটা ফেস করতে গিয়ে আমি এখন পর্যন্ত কোনো বাঙালি কমিউনিটি চিনি না। আমি জানি না বাঙালি কারা ওখানে থাকেন, কতজন ওখানে থাকেন, বাঙালি কেমন। বাট আমি এটা খুব ফেস করি। যখনই কোনো মডেল যায় দেখি যে মানুষ আমাকে টেক্সট করছে, ও অমুক মডেল এসেছে, তুমি কি দেখেছো, তোমাদের দেখা হয়নি, ও কার সাথে ছিল। দ্যাটস নট মাই বিজনেস। তোমার কেমন করে এই জায়গা, তুমি বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়েছিলে বা তুমি কিভাবে না, আমি ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা। সো আমার প্যারেন্টসের হচ্ছে ওখানে জয়েন্ট ভেঞ্চারে প্রপার্টি ছিল। সো আমি ঘুরতে গিয়েছিলাম, ওখানে থাকতাম। সো ওখান থেকে যখন প্রপার্টি আরও দেখা শুরু করলাম, সো ওই প্রপার্টি দেখা থেকে আমার আসলে ইন্টারেস্টটা গ্রো হলো। তো গ্রো হওয়ার পরে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। তখন আমার মনে হলো যে এই জায়গাটাতে আমি শিফট করতে পারি, কাজ করতে পারি। তারপর সেখানে আমি একটা ছোটোখাটো বিজনেস দিয়েছিলামও, বাট ওটা ক্লোজ করে ফেলেছি বিকজ আমি সময় দিতে পারি না। তো আমার এক্সপ্লোর করতে ভালো লাগে। সো আমি ওখানে একটা বুটিক শপও দিয়েছিলাম, বাট ওখানে আসলে মেনটেন করার ঝামেলাতে আমি ওটা ক্লোজ করে দিয়েছি ডিসেম্বরে। অ্যান্ড এদিক থেকেও আমার ফ্যামিলি সম্মতি ছিল না প্রথম দিকে। পরবর্তীতে যখন সম্মতি ছিল না, তখন আমি একটা এক্সকিউজের জন্যে দুইটা জায়গায় সিভি ড্রপ করি এবং ইন্টারভিউ দেই। এবং যেদিন আমি ইন্টারভিউ দিতে যাই, মজার বিষয় হচ্ছে ওরা আমাকে ইন্টারভিউ নেবে, আমাদেরকে এত কোশ্চেন করি, ওরা টায়ার্ড হয়ে বলে যে সিমস লাইক ইউ আর টেকিং আওয়ার ইন্টারভিউ। আচ্ছা। দুটো জব একসাথে পাশাপাশি কন্টিনিউ করছো, দুটোই কি দুবাইতে নাকি? দুটোই দুবাইতে। আচ্ছা, তাহলে তো বাংলাদেশে থাকাটাই ডিফিকাল্ট। থাকি আমি 1 মাস এখানে থাকি, 2 মাস ওখানে থাকি, ডিপেন্ড। ওকে, বলছিলাম যে আজকে তুমি খুব পজিটিভ বলছিলে যে আমি সবসময় পজিটিভটা বলি, বাট আজকে আমি নেগেটিভও একটু শুনবো। সো কাজ তো করেছো, বেশ একটা টাইম মিডিয়াতে মডেলিং এ দেওয়া হয়েছে, তোমার কাছে মনে হয়েছে যে কোনো নেগেটিভ সাইড নেই? নেগেটিভ সাইড আছে। আমরা আর্টিস্টরা, আপনি বলেন, আপনি সব সময় পেমেন্টটা পান? এই পেমেন্টের কথাটাই সবার আগে মাথায় এলো। হ্যাঁ, বিকজ এমন হয় আমি পাই, আমার এখন পর্যন্ত সমস্যা হয়নি। সব সময় নাটকের সেটে যেটা হয়, টিভিসি যেটা হয়, সেটা হচ্ছে পেমেন্টটা লেট করে আসে। সো এটা একটা হ্যাসেল। অনেক সময় এজেন্সিগুলো পেমেন্টটা আটকে দেয়, বলে 1 সপ্তাহ পরে দিচ্ছি, তারপরে সেই পেমেন্টটা আসে না। সেই পেমেন্টটা আস্তে আস্তে হয়তো বা বিকাশে সেটা অনেক লেট করে আসে। আর আর্টিস্টরা আসলে অনেক পরিশ্রম করে, যেটুকু পরিশ্রম করে ওইটুকু কি আদৌ ওরা পারিশ্রমিকটা পায় কি না, এটাতে আমার ডাউট আছে। বিকজ আমি স্যাটিসফাইড না আমার প্রফেশনের। আমি যতটুকু সময় ব্যয় করছি ঠিক অতটুকু পারিশ্রমিক আমি পাচ্ছি না। সের জন্য আমার মনে হলো যে এক্সপ্লোর করি, বিকজ যারা আমাদের এই প্রফেশনে আছে তাদের লাইফস্টাইল খুব হাই, মেনটেনেন্স অনেক হাই। সো আমাদের এই লাইফস্টাইল স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে আমাদের আসলে অনেক খরচ। সো ওইভাবে কি সবাই ওই টাকাটা আর্ন করতে পারে কিনা, সেটা হচ্ছে ব্যাপার। এবং ওখান থেকেই অনেক রিউমার আসে, সত্য মিথ্যা আমি জানি না, যে মানুষজন কাজ করে না, কাজের থেকে বেশি বাইরে ঘোরাফেরা করে, হয়তো অনেক বন্ধু বানায়, এরকম অনেক রিউমার্স ছড়ায়। সো আমি জানি না কেন, বাট আমার কাছে মনে হয় যদি সঠিক পারিশ্রমিকটা দেওয়া হতো তাহলে হয়তো বা মডেলদের এই বা আর্টিস্টদের এই বদনামটা হতো না। ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে? না, একদম না। মডেলিং এর কোনো মডেল? আমার অনেক কলিগ আছে যাদের সাথে আমার খুবই সুসম্পর্ক, দুধ ভাত সম্পর্ক। আমার ইন্ডাস্ট্রিতে কখনো কারোর সাথে ফাইট হয়নি, কোনো ঝামেলা হয়নি, কখনো কোনো কিছু হয়নি, খুব মুখ মিষ্টি, সবার সাথে খুব দুধ ভাত। কিন্তু ওরকম বন্ধু, খুব কাছের বন্ধু তো আমরা তাকে বলি না যে খুব কাছের হবে, যাকে আমরা নির্দ্বিধায় ট্রান্সপারেন্ট হয়ে সব কিছু বলবো, ওই রকম আসলে ইন্ডাস্ট্রিতে পাওয়াটা খুব ডিফিকাল্ট। যে পেয়েছে সে খুব লাকি।
দ্যাটস ট্রু। আমি যদি বলি যখন মডেলিং শুরু করেছিলে ইন্সপায়ার করেছিল কারা, কাদেরকে দেখে ইন্সপায়ার হতে বা এখনো যারা কাদেরকে of ভালো course লাগে? যারা সিনিয়র ছিল, হাঁটতো, ইমি আপু, রুমা আপু, আজরা আপু, তাদেরকে দেখে খুব ভালো লাগতো। অ্যাক্টিং এর জায়গা থেকে আমার শাবনূর আপুকে বরাবরই প্রথম থেকে খুব ভালো লাগে, আমার ছোটবেলা থেকে তাকে ভালো লাগে, তার অ্যাক্টিং ভালো লাগে। তো সিনিয়রদেরকে তো সিনিয়রদের কাজ আসলে সবসময় ভালো লাগে। আমি এখনো সেটে বসে সিনিয়রদের কাজ দেখি, পিছে পিছে ঘুরি। কাজ শেষ হয়ে যাওয়ার পরে বা কাজ শেষ হওয়ার আগে দেখা যায় কি করছে, কি মানে আমার খুব কিউরিসিটি, এটা কিভাবে হলো, এটা কিভাবে করবেন, আচ্ছা আপু আমি এটা করে দেই। সো ব্যাপারটা এভাবে চলে আসে। আচ্ছা, আর এখন যারা কাজ করছে, র্যাম্পে যারা কাজ করছে, তাদের মধ্যে এখনের কাজ কাদের কাদের ভালো লাগে? এখন ভালোই লাগে, সবার কাজই ভালো লাগে। মিয়ামের কাজ ভালো লাগে, আখি আপুর কাজ ভালো লাগে। রিসেন্ট আর কারা ভালো কাজ করেছে? রিসেন্ট আসলে নতুন মডেল খুব ভালো উঠে এসেছে, এটা খুব একটা আসলে তেমন আসেনি। যারা পুরাতনভাবে কাজ করছে ৫-৬ বছর ধরে, তারাই আসলে সাস্টেইন করে আসছে। সো নতুন ফেস আর এখন পর্যন্ত খুব একটা বেশি আসেনি, বা এই জায়গাটাতে আসলে নিজেকে হয়তো বা ধরে রাখতে পারেনি, খুব কম। মডেলিং ইন্ডাস্ট্রিতে সাস্টেইন করতে আসলে কি লাগে? পরিশ্রম, অনেক স্ট্রং মনোবল, যে আমি এখানে কাজ করব, এখানে থাকব, সবার সাথে গুড কমিউনিকেশন, ওয়েল বিহেভিয়ার, পাঞ্চুয়ালিটি, এইসব থাকলে আমার মনে হয় শুধু মডেলিংয়ে না, অ্যাক্টিংয়ে সব জায়গাটাতে ভালো হবে। যেটা বলছিলাম যে নতুন করে মডেল আসছে না, বিকজ ইউটিউবে এখন অভিনেতা যারা, তারা বেশি আসছে। সো ওই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আমরা ভালো ছেলে মেয়ে পাচ্ছি না হয়তো বা র্যাম্প মডেলিংয়ের জায়গাটা থেকে। আর যেটা বলছিলে যে ইউটিউবে, এখন কিন্তু ইউটিউবেও ভালো নাটকও হচ্ছে, সবই যে উল্টো পাল্টা ব্যাপারটা কিন্তু সেরকম না। টু বি ভেরি অনেস্ট, অনেক স্ক্রিপ্ট আমার কাছে খুব চিপ মনে হয়। সো সবসময় মনে হয় যে মানে বাজেট কম থাকার কারণে, এটা আসলে ডিরেক্টর কিংবা কোনো আর্টিস্টের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যখন বাজেট কম থাকে তখন কাজের মানটা আসলে কাজের মানটা আসলে একটু কমে আসবে, এটাই খুব স্বাভাবিক। বাট সেক্ষেত্রেও যে স্টোরি সব কিছু মিলিয়ে না, তখন আর ওইটা ভালো লাগে না। আমার মনে হয় যে 5টা কাজ যদি ওরকম কম বাজেটে না করে একটা কাজ যদি ভালো বের করা যায়, সেটা হয়তো বা একটু তো আমরা কিন্তু এরকমও দেখেছি যে বাজেট অনেক কম, ভালো গল্প হলে স্টোরি ইজ দ্য কন্টেন্ট ইজ দ্য কিং, বাজেট কিন্তু না। তো সব বাজেটের সাথে তো স্ক্রিপ্ট রাইটিং এর কানেকশনটা আসলে হচ্ছে না। স্ক্রিপ্ট যদি ভালো থাকে, বাজেট যদি ভালো হয়, আর্টিস্ট সিলেকশন যদি ভালো হয়, এগুলো না প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ একটার সাথে একটা জড়িয়ে থাকে। আপনার স্ক্রিপ্ট ভালো, বাজেট ভালো, ডিরেকশন ভালো, বাট অ্যাক্টিংয়ের জায়গা থেকে যদি আপনার সিলেকশনটা ভালো না হয়, ওই বেসটা যদি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু পুরো টিমটাকেই সাফার করতে হয়। সো বিকজ দিন শেষে অ্যাক্টিং এ 10-এ কত দিবে নিজেকে? 6। আর মডেলিং এ, র্যাম্পে 9। কোয়াইট কনফিডেন্ট। আমি যতদূর জানি তুমি নাকি সব পারো, নাচতে পারো, গাইতে পারো, সত্যি কি? লাগছে যাওয়ার পরে আসলে ওরা তো সবকিছু মশলাপাতি ঢুকিয়েই দেয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নাচতে হয়, হাঁটতে হয়, কলা কৌশলী সবকিছু দিয়ে দেয়। বাট সবকিছুতে যে খুব পারদর্শী আমি, সেটাও না। নিজেকে একটা দিক যদি বেছে নিতে হয়, মানে সব দিকে গেলে বলে না যে কোনো কাজটাই ঠিকঠাক হয় না। সো একদিকে তুমি কর্পোরেট জব করছো, আরেকদিকে তাও আবার দেশের বাইরে, আবার দেশে কাজ করছো, অভিনয় করছো, মডেলিংও করছো। অভিনয়টা এখন করছি না, এখন একদমই অফ রেখেছি। মানে যদি একটা বেছে নিতে হয়, সেক্ষেত্রে কোনটা প্রায়োরিটি দিবে? আই থিঙ্ক কর্পোরেট। কেন? তাহলে এই পরিশ্রমগুলো কোথায় যাবে? বিকজ 6 বছরের আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমাকে যদি 6 মাস পরে লাইট ক্যামেরার সামনে দাঁড়া করানো হয়, আমি ওখান থেকে নতুন করে আমাকে খুব স্মার্টলি ওইখানে প্রেজেন্ট করতে পারবো, ওখানে খাপ খাইয়ে নিতে পারবো বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স। বাট কর্পোরেটে আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। সো ওখানে যদি আমার ভালো করতে হয়, আই হ্যাভ টু লার্ন। সের জন্য আমার এখানে সময় দিতে হবে, এটাই পিক করতে হবে। মিডিয়ার কথা বলছিলে যে পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা ছিল, কর্পোরেট সেক্টরেও যেহেতু আছো এবং দেশের বাইরে, ওখানে এনভায়রনমেন্ট কেমন বা ওখানে কাজের অভিজ্ঞতা কেমন? ভালো খারাপ দুটোই শুনতে চাই। খারাপ এক্সপিরিয়েন্স আসলে এখনো হয়নি। খুবই প্রথম দিকে আমি হচ্ছে 9 to 5 জব করতাম। সো আমি যেদিন যেতাম না বা লেট করে যেতাম, আমার হাফ বেলার স্যালারিটা কেটে রাখতো, এবং মাস শেষে যখন আমি খামটা পেতাম, আমি বুঝতাম না যে আমার স্যালারিটা কেন কাটা হলো। এটার একটা কারণ হচ্ছে, আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে থাকি, সবাই না খুব আমাদের আদর করে, খুব ভালোবাসে, যত্ন করে। তো এই জায়গাতে আমরা যদি একটু আধা ঘন্টা লেট করে আসি বা আধা ঘন্টা লেট করে যাই, কেউ কিন্তু কিছু বলে না। এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড হোম
মিডিয়ার জায়গাটা। সো ওই জায়গাটা একটু ওখান থেকে ডিফারেন্ট, সবাই খুব প্রফেশনাল। সো এটা যখন আমি বুঝতে পারি এবং আমি বুঝতে পারি যে আমি যদি এরকম 9টা 5টা কাজ করি তাহলে আসলে এটা আমার জন্য না, বিকজ আমার নিজের উপরে ফোকাস করতে হবে, আরও কাজ করতে হবে, আমি আমাকে এরকম বেঁধে রাখতে পারবো না। আর মার্কেটিংয়ের জায়গাটা আসলে সবসময় অফিসেই বসে থাকতে হবে এরকমও না, বাইরেও কাজ করতে হয়। সো তার পরের মাসে আমি নেগোশিয়েট করি যে আমি এরকম করব না, আমি 9টা 5টা জব করতে পারবো না, আমার স্যালারি কাটা যাবে না, আমি যখন ইচ্ছা অফিসে ঢুকবো, যতটুকু কাজ ততটুকু আমি ডেলিভার করব, এই তো। বাট হ্যাঁ, ওখানে আসলে বাংলাদেশে অনেক ট্রাফিক, ওখানে এত ট্রাফিক নেই, সো টাইমলি পৌঁছানো যায় এবং ওখানে সব কিছু মানে টাইম পাঞ্চুয়ালিটি একা থাকছো দেশের বাইরে, হ্যাঁ এটা খুব ডিফিকাল্ট। কিভাবে ম্যানেজ করো? একা বাসায় থাকো নাকি কোনো হোস্টেলে থাকো? যেহেতু তোমার এখন দেশের থেকে দেশের বাইরেই লাইফটা বেশি, টাইমটা বেশি কাটছে, সেখানের একটু গল্প শুনি। কিংবা ওখানে অপরচুনিটি খুঁজছো কিনা ওখানের মডেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করার, বা ওখানে কিছু ডিজিটাল যে কোম্পানিটাতে আমি আছি মিডিয়া মার্কেটিংয়ে, ওদের ফেস হয়ে কাজ করছি আমি। সো ওদের কন্টেন্ট ক্রিয়েশন আমি কাজ করছি, কিংবা বাইরে থেকে মডেল হায়ার করছি, ওদেরকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করাচ্ছি, প্রমোট করাচ্ছি, প্রোডাক্ট প্রমোট করাচ্ছি। বাইরেও কিছু ব্র্যান্ড আছে যেমন আলহাজিজ, এটা একটা পারফিউম ব্র্যান্ড। সো ওখানেও মাঝে মধ্যে আমি কাজ করাই, দেখা যায় যে মডেলদের সাথে কন্ট্যাক্ট করে ওখানে কিভাবে প্রমোট করতে হবে। অনেক সময় দেখা যায় যে ওদের প্রমোশন থাকে, ডিসকাউন্ট থাকে, বিভিন্ন অফার আসে, তখন ওইগুলোতে হচ্ছে গিয়ে মডেল হায়ার করে, ইনফ্লুয়েন্সার, ওখানে বেশি ইনফ্লুয়েন্সার, সো ওদেরকে হায়ার করে ওখানে ওদেরকে কাজটা আর কি করে দেই। সো মাঝে মধ্যে আমিও হয়তো বা অন্য কোনো কোম্পানির জন্য কাজ করি ইনফ্লুয়েন্সার হিসেবে। ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি। আমি আমার প্রফেশন ছাড়িনি, ওই যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তাই তো না? হ্যাঁ, ব্যাপারটা আসলে তাই। ওখানে একা থাকি, আমার সাথে একটা রুমমেট আছে ইন্ডিয়ান, ও ইনফ্লুয়েন্সার। সো ওর একটা ছোট বাচ্চা আছে, সো আমরা একসাথে থাকি, ও কাজ করে আমিও কাজ করি। আর হ্যাঁ, ওখানে অফিস করে, দুইটা যেহেতু অফিস, আমার অফিস করে একদম রাতে আসি, সবসময় বাইরের খাবার অর্ডার করে খেতে হয়, রান্না করার সময় হয় না, ফ্যামিলিকে ভীষণ মিস করি। সো সময় পেলেই দেখা যায় যে আমি 1-1.5 মাসের জন্য কোনো কিছু না বলে একটা মেইল সেন্ড করে চলে আসি বাংলাদেশে। 1-1.5 মাসের জন্য? কতদিন হলো তোমার এই দুবাই লাইফের? 1 বছর। 1 বছর? 1 বছরের মতো 1-1.5 মাসের জন্য চলে আসো ছুটি নিয়ে, তখন ঝামেলা হয় না? শুধু আমার স্যালারিটা দেওয়া হয় না। আচ্ছা। মাঝে মধ্যে বাসায় বসে কাজ করি, অনলাইনে কাজ করি। যেমন আমার রিয়েল এস্টেটের যারা এখান থেকে এখন অনেক বাঙালিরা আসলে রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে, ফরেক্স ট্রেডিংয়ে ইনভেস্ট করছে। ফরেক্স ট্রেডিংয়ের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ওপেন করা যায় না, ইটস নট লিগ্যাল ইন হিয়ার, বাট ওখানের যারা বাঙালিরা তারা কাজ করছে ওখানে। সো আমার দেখা যায় প্রচুর বাঙালি থাকে ক্লায়েন্ট। তো আমি যখন এখানে আসি, আমার যাদের সাথে মিটিং থাকে ওদের কষ্ট করে ওখানে যেতে হয় না, ওদের সাথে আমি এখানে সব কাজ সেরে ফেলি। সো ওইটা একটা এক্সকিউজ থাকে যে আমার কাজ থাকে বাংলাদেশে, তো আমি চলে আসি। তার মানে সারাকা পরিশ্রম করে অনেক। হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করি, দ্যাটস ট্রু। এটা আমাকে দেখলে বোঝা যায় কিনা জানি না, বাট আমি অ্যাকচুয়ালি করি। আচ্ছা, লাইফের গোলটা কি? যদি বলি আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে নিজেকে আসলে কোথায় দেখতে চাও? এখন তো একটা দৌড়ঝাঁপের মধ্যে আছো। দৌড়ঝাঁপটা না, আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। 5 বছর পর, 5 মিনিট পরে বাঁচবো কি মরবো তার তো আসলে সেটা তো আমরা কেউ জানি না। বাট আমি আসলে একটা ভালো মানুষ হতে চাই, মানুষের উপকার করতে চাই, আমার দ্বারা যাতে কিছু মানুষ ভালো থাকে, আশেপাশে মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। নিজের নামটা উজ্জ্বল করা, এটাই হচ্ছে লক্ষ্য, যে নিজেকে একটা এস্টাবলিশ করা। উজ্জ্বল করে নিজেই কি করব, ভালো মানুষ এস্টাবলিশটা কিভাবে হব আমি? তা আমি জানি না, তুমি বলছো যাতে মানুষের ভালো করতে চাও। করছি, হ্যাঁ। সো আমার মাধ্যমে যদি কারো সুবিধা হয়, কারো উপকার হয়, এখন যে কাজগুলো করছি কোনো না কোনো ভাবে আমার দ্বারা তাদের উপকার হচ্ছে। সো হয়তোবা পরবর্তীতেও এরকম কোনো কিছু করব যাতে করে আমার দ্বারা কিছু মানুষ কাজের কর্মসংস্থান খুঁজে পায়, কিছু মানুষের দায়িত্ব আমি নিতে পারি। দ্যাটস সো সুইট। সব প্রফেশনাল কথা হচ্ছে সারাকা, জীবনে কি সব এই কাজের প্রফেশন এগুলো নিয়ে ব্যস্ততা চলছে নাকি গুড কোশ্চেন, প্রেমও চলছে? সেদিকে একটু চিন্তা ভাবনা আছে? আমি কাউকে আসলে পাইনি আমার মতো, একেবারেই না, মানে ব্রেকআপ নাকি? ওভার কোয়ালিফাইড। ওয়াও, ভেরি 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 মাচ কনফিডেন্ট। ওভার কোয়ালিফাইড কি এখন এসে হয়েছে নাকি আগে থেকেই ছিলে, কখনোই পাওনি? না, মাঝে একজনকে পেয়েছিলাম, আমি জানি না সবাই কি বলে, বাট মাঝে যাকে পেয়েছিলাম
তার সাথে আমার ব্যাটে বলে মেলেনি এবং আমার কাছে মনে হলো যে তার থেকে বেশি ফোকাস মানে হয় কি আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় কাজের ক্ষেত্রে সব জায়গা থেকে হয় কি একটা সম্পর্ক করতে গেলে সেখানে অনেক সময় দিতে হয় ইটস আ বিগ রেসপন্সিবিলিটি বিগ কমিটমেন্ট আমার মনে হয় যে এখন এটার থেকে বেশি আগে আমি আমাকে জানি বুঝি তারপরে ওই সব ভাবা যাবে আর ফ্যামিলি থেকে যেহেতু মেয়েদের প্রেশারটা একটু থাকেই সেটেলড হওয়ার লাইফে সেটেলড হওয়ার মানে বা ফ্যামিলি থেকে প্রেশারটা কিন্তু নিয়েই ভাগবো আচ্ছা এটাকে অলরেডি বলা আছে বাসায় হ্যাঁ এটাকে অলরেডি বাসায় বলা আছে আমি এরকম আমাকে বেশি প্যারা দিলে চলে যাই আমি কয় ভাই বোন তোমরা আমি বড় তাহলে তো বড় বোন যদি এরকম ভাগাভাগি করে ছোটদের কি অবস্থা আগে একটু সবকিছু গুছাই তারপর ওই দেখো একটা সংসার বা একটা রিলেশনে যেতে গেলে যে ম্যাচুরিটিটা দরকার হয় এত বাইরে কাজ করেছি আসলে সারাক্ষণই বাইরে থাকি ওই ঘরোয়া পারিবারিক হওয়া ওই কমিটমেন্ট ওই ম্যাচুরিটিটা না এখনো মনে হয় আমার মধ্যে আসেনি সো যখন আমি নিজে মনে করব যে ম্যাচুরিটিটা আমার আসবে তখন বা যখন সেটেল করতে ইচ্ছা হবে এক জায়গায় থাকতে সেরকম বিষয়টা এটা তো একটা আসলে ম্যাচুরিটির ব্যাপার দেশের বাইরের মানুষজন অনেক লেট করে লাইক 35 বছরের পরে যে হচ্ছে সেটেল ডাউনের কথা চিন্তা করে সো আমাদের দেশে কেন এরকম নেসেসারি না আমাদের দেশে কোনো রুলস নেই আসলে যার যার পার্সোনাল ব্যাপার যে কে কবে যে তো তোমার ক্ষেত্রে কি মনে হয় কত বছর সময় নিতে চাও আরো এটা আসলে বলতে পারবো না এটা সম্পূর্ণটাই আমার ম্যাচুরিটির উপরে যখন ইচ্ছা হবে হ্যাঁ ফাইনাল বাট আপাতত না ওকে আপাতত 2-3 বছরে তো নাই এই 2-3 বছর আমার হাতে কোনো সময় নেই আমি খুব ব্যস্ত ওকে সারাকা খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে গল্প করে একদম শেষ দিকে আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও সবাইকে বলবো আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে সো এখন সবাই স্বাধীন সবাই পড়াশোনাটা ঠিকমতো করবেন এবং লাইফে নিজের উপরে ফোকাস দিবেন নিজেকে খুব বেশি ভালোবাসবেন Thank you so much once again. Thank Such you. a lovely person you are. আড্ডা দিয়ে খুব ভালো লাগলো এবং দর্শক এরই সাথে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে আর টিভির জুম বক্সের নতুন পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও দেখা হয়ে যাবে ভালো থাকুন